তুমি লুডোর একটা ছক্কা নিক্ষেপ করলা এবং সেই সঙ্গে একটা কয়েন টস করলে। লুডোর ছক্কা এবং একটা কয়েন টস করছো। কয়েন যদি টস করা যায়, কয়েনের দুইটা পিঠ থাকে, মনে করো একটাকে বললাম হেড আর একটাকে বললাম টেল। হেড আর টেল এই দুটো জিনিস আছে। এখন লুডোর ছক্কা নিক্ষেপ করলে আমার প্রশ্ন হচ্ছে এরকম, তুমি একটা লুডোর ছক্কা নিক্ষেপ করলে এবং একই সঙ্গে একটা ছক্কা একটা কয়েন টস করলাম। প্রশ্ন হচ্ছে যে যদি এই কাজ করা যায় তাহলে 2 পড়বে আর টেল পড়বে, এটা সম্ভাবনা কত? এইবার খেয়াল করো, তোমাকে দুইটা ঘটনা একসঙ্গে ঘটাতে হচ্ছে, 2ও পড়বে টেলও হবে। এরকম যখন দুইটা ঘটনা একসঙ্গে আমরা ঘটাতে যাই এবং এটার উপর এটা নির্ভর করে না, কারণ 2 পড়ার সাথে টেল পড়ার কোনো সম্পর্ক নাই, তখন আমরা যেটা করি তখন এই দুটোকে পরস্পর গুণ করে দিই। এটার উপর এটা নির্ভর করে না এবং দুইটা একসঙ্গে ঘটছে, একটার উপর একটা নির্ভরশীল না এবং দুইটা একসঙ্গে ঘটছে, তখন আমরা গুণ করি। এখন দেখো 2 পড়ার সম্ভাবনা কত? 2 পড়ার সম্ভাবনা কত? 2 পড়ার এই সম্ভাবনা হচ্ছে 2/6। আর এখানে টেল পড়ার সম্ভাবনা কত? টেল পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, কারণ হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। টেল পড়ার সম্ভাবনা হবে 1 টেল বাই দুইটা অপশন আছে, হেড আর টেল, এইটা। সো এটা হচ্ছে 2/12। আমরা 2/12 ফর্মে লিখি, এটা 1/6 হয় আমরা জানি, তারপর এভাবে লিখতে চাই, কারণ এটা কি হলো আমরা একটু বোঝাতে চাই। ইনফ্যাক্ট খেয়াল করো, এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম। কিভাবে চিন্তা করতে পারতাম? যে আমাদের হাতে মোট কত রকম কেস আছে, মোট কেস কত রকম আছে, এরকম হতে পারে। এদিকে লুডোতে ছক্কায় বসে 1 আর ওই পাশে H, 2H, 3H, 4H, 5H এবং 6H। এদিকে আমার প্রশ্ন কি ছিল, এদিকে 2 পড়ার সম্ভবতা 1/6, সরি 2 পড়ছে, 2 পড়ার সম্ভবতা হচ্ছে 1/6। আর এখানে আর যে অপশনগুলো হতে পারে সেটা হচ্ছে 1 টেইল, 2 টেইল, 3 টেইল, 4 টেইল, 5 টেইল, 6 টেইল, মোট 12 রকম কেস হতে পারে। আমরা সেই কথা এখানে লিখেছি। নিচে দেখো 6 × 2 আছে, এই যে গুণটা সেটা কিন্তু আসলে এটাই মিন করছে মোট কত রকম কেস হতে পারে। এভাবে চিন্তা করা যায় 1 2 3 4 5 6, এদের প্রত্যেকের জন্য আমার অপশন আছে 2টা করে, 1-এর জন্য 2টা, 2-এর জন্য 2টা, 3-এর জন্য 2টা, 4-এর জন্য 2টা, 5-এর জন্য 2টা, 6-এর জন্য 2টা। তো আমার সামনে টোটাল 6 × 2 12টা অপশন আছে, নিচের মোট 12টা অপশন। আর এর মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা কত রকম ভাবে আছে সেটাও খেয়াল করো। এটা আসলে গুণের মতো করে চিন্তা করা যায়। আমার 1-এর জন্য আমি চাচ্ছি 2, 2-এর জন্য আমার এখানে টেইলের অপশন আছে জাস্ট একটাই। যদি এরকম হতো, সাপোজ এই ঘটনাটাকে আমি আরেকবার বলি, আমি 2টা ছক্কা চাললাম, 2টি ছক্কা নিক্ষেপ করলাম, প্রথমটি 3-এর ছোট ও দ্বিতীয়টি 3-এর বড় হওয়ার সম্ভাবনা কত? আমার প্রশ্ন হচ্ছে 2টা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করলাম, প্রথমটা 3-এর থেকে ছোট হবে, দ্বিতীয়টা 3-এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? তো খেয়াল করো যে এটার উপরে পরটা ডিপেন্ড করছে না, প্রথমটার উপরে দ্বিতীয়টা ডিপেন্ড করে না, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এবং 2টা একসঙ্গে ঘটতে হবে। প্রথমটা দ্বিতীয়টা 2টা কিন্তু একসঙ্গেই ঘটছে। 2টা তুমি 2বার নিক্ষেপ করেছো, 2টা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করেছো, একসাথে পাশাপাশি 2টা ছক্কা নিক্ষেপ করেছো। সো 2টা কিন্তু একসঙ্গেই করা হয়েছে। সো এখানেও গুণের ব্যাপার আছে। এবং প্রথমটা 3-এর ছোট, এটা হওয়ার সম্ভাবনা নর্মালি কত? 3-এর ছোট হওয়ার সম্ভাবনা হচ্ছে 3-এর থেকে ছোট আছে 2টা, 1 আর 2, 2/6। পরেরটা 3 থেকে বড় 4 5 6, 3টা অপশন আছে, 3/6। এই হলো আমার টোটাল অপশন। সো এটাই হচ্ছে সম্ভাব্যতা। বাট এটাকে যদি আরো ভালো করে আমরা ফিল করতে চাই যে আসলে কি হলো, খেয়াল করো যে আমার সামনে এরকম অপশন আছে হয়তো যে 1 2 3 4 5 এবং 6, এবং এখানেও আসলে আমাদের সামনে এতগুলো করে করে অপশন আছে। তাহলে মোট অপশন কত সেটা চিন্তা করো। 1-এর জন্য 6টা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2-এর জন্য 6টা, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এমন করে মোট 6টার জন্য 6 6 36টা অপশন আছে। সো নিচে হবে 6 × 6। নরমালি আমি যদি চিন্তা করি আমার মোট অপশন আছে 36টা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2 1 2 2 2 3 2 4 2 5 1 2 6, এমন করতে করতে মোট 36টা অপশন আছে। বাট আমি যা চাচ্ছি সেটা কতগুলো আছে আমি বলছি, প্রথমটা 3-এর থেকে ছোট, সেটা হতে পারে এইরকম 2টা কেস, দেখো 1 অথবা 2, এবং দ্বিতীয়টা 3-এর থেকে বড়, এই কয়টা কেস। তাহলে এইরকম অপশন কতগুলো হতে পারে? 1-এর জন্য 1 4 1 5 1 6,
2 4 2 5 2 6। সো 2টার জন্য 3টা করে অপশন আছে, 2 × 3। এবং তাকিয়ে দেখো এটা আসলে এক্স্যাক্টলি একই কথাই মিন করছে। সো আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে 2টা সম্ভাব্যতা আলাদা করে গুণ করে দিতে হয়। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি বলি যে একটা অঙ্ক আমি করতে পারি তার সম্ভাব্যতা 1/4, আর এই একটা অঙ্ক আমার বড় ভাই করতে পারে তার সম্ভাব্যতা হচ্ছে 1/3। আমি বললাম দুজন চেষ্টা করলাম, দুইজনই করতে পারি, তার সম্ভাব্যতা কত হবে? আমার উপরে সে ডিপেন্ড করে নেই। সো দুজন একসঙ্গে করতে পারি, মানে দুইজনে সলভ করতে পারি, তার সম্ভাব্যতা হবে 1/4 × 1/3, দ্যাট মিনস 1/12। এই হচ্ছে আমাদের অপশনটা। আচ্ছা, এই জিনিসটার উপরে বেস করে খুব চমৎকার বেশ কিছু কাজ করা যায়। চিন্তা করো, আমি যদি বলি একটা জিনিস ঘটার সম্ভাবনা হচ্ছে 3/4, ঘটবে তার সম্ভাবনা 3/4, তাহলে ঘটবে না তার সম্ভাবনা কত হবে? ঘটবে না তার সম্ভাবনা হবে 1 - 3/4। এটা খুব সিম্পল কথা। এর মানে হচ্ছে 4 রকম ব্যাপারের মধ্যে 3 রকম ক্ষেত্রে তুমি সাকসেসফুল হয়েছো। তাহলে সাকসেসফুল হও নাই সেটা কয় ভাবে? এক রকম কেসে, 4টার মধ্যে এক রকম কেসে তুমি সাকসেসফুল হও নাই, 1 - 3/4। সো এটাকে বলে সম্ভাবনার পুরো সূত্র, যে হবে এবং হবে না এই দুটো যোগ করলে 1 পাওয়া যাবে। এই দুটার মধ্যে কিছু একটা তো ঘটবেই। আচ্ছা, তাহলে এখন ধরো তোমাকে কেউ বললো যে প্রশ্নটা হচ্ছে এরকম যে 3 জন শিকারী, তারা কি শিকার করবে? আমরা বন্য পশু টশু শিকার করতে চাই না, আমরা ভালো মানুষ। এসো, তারা মনে করে মশা শিকার করবে। 3 জন মশা শিকারী, তারা বিশাল বিশাল বন্দুক নিয়ে মশা মারবে। তো মশা মারার জন্য প্রথম যে শিকারী, তার স্টাইলটা বলি, সে যেটা করে এইভাবে ধরে মশা মারে। এখন তার প্রতি 4টার মধ্যে একটা লাগে, অর্থাৎ প্রথম শিকারীর দক্ষতা, তার সাফল্য, শিকারীর সফল হওয়ার সম্ভাব্যতা, মানে গুলি করার 1/4, প্রতি 4টাতে একটা লাগে। দ্বিতীয় শিকারী আরো এক্সপার্ট, তার সম্ভবত 1/10, আরো খারাপ, 10টা মারলে একটা লাগে। আর তৃতীয় যে, তার সফল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/20, সে 20টা মারলে তার মধ্যে একটা মাত্র কোনো মতে লাগে। তো এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে 3 জন একসঙ্গে গুলি করলো, 3 জন যদি একসঙ্গে গুলি করে তাহলে মশাটা নিহত হওয়ার সম্ভাবনা কত? প্রশ্ন হচ্ছে 3 জন একসাথে গুলি করলে মশাটি নিহত হওয়ার সম্ভাবনা কত? দেখো, এখন আমরা যদি এভাবে চিন্তা করতে যাই যে প্রত্যেকে 3 জন একসঙ্গে গুলি করছে, তাহলে 3টাকে গুণ করে দিই, আসলে ব্যাপারটা তা হবে না। কারণ যে কোনো একজনও যদি মশাটার গায়ে গুলি লাগাতে পারে তাহলে কিন্তু মশাটা মারা যাবে। অর্থাৎ 3 জন একসঙ্গে গুলি করছে যদিও, কিন্তু ঘটনাটা এরকম হতে পারে যে একজনের গুলি লাগছে, যে কোনো একজনের। সাপোজ এনার নাম হচ্ছে এ, এই লোকের নাম মিস্টার বি, এই লোকের নাম মিস্টার সি। এ গুলিটা লাগতে পারে, বি এর গুলি লাগতে পারে, সি এর গুলিও লাগতে পারে। এর গুলি লাগার সম্ভাবনা 1/4, বি এর গুলি লাগার সম্ভাবনা 1/10, সি এর গুলি লাগার সম্ভাবনা 1/20। যে কোনো একজনের গুলি যদি লাগে তাহলে মশা মারা যাবে, যে কোনো 2 জনের গুলি যদি লাগে তাহলে মশা মারা যাবে, 3 জন যদি একসঙ্গেও লাগাতে পারে তাহলেও মশা মারা যাবে। অর্থাৎ আমাদের কেস কিন্তু এরকম না মাত্র যে একটা, যে কোনো একটা, মানে আমাদের দরকার যে কোনো একটা বললেই যাতে মরে যায় লাগলেই, তার সম্ভাবনা কত আসলে, এটা কিভাবে বের করা যাবে? এই ধরনের কেসগুলোতে আমরা যেটা করি, উল্টা কাজটা বের করি। উল্টা কেসটা কি? মশা মারা যাবে না। মশা মারা যাবে না কখন, তার সম্ভাবনা কি, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথম শিকারীর ব্যর্থ হওয়ার সম্ভাবনা কত? প্রথম শিকারীর ব্যর্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/4 বা 3/4। এটাকে আমি বললাম পি অফ এ প্রাইম। প্রাইম মানে হচ্ছে আসলে ব্যর্থ হওয়া। এ পি অফ এ লিখলে ওটা ছিল পারার সম্ভাবনা। পি অফ বি প্রাইম কত? বি এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা কত? 1 - 1/10, দ্যাট মিনস 9/10। এবং সি এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/20 বা 19/20। তাহলে এখন আমরা জানি যে প্রথম জন পারে নাই, দ্বিতীয় জন পারে নাই, তৃতীয় জন পারে নাই, 3 জন যদি একসঙ্গে না পারে তার মানে মশাটা বেঁচে থাকবে।
অর্থাৎ মশা বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, একভাবেই বাঁচতে পারে যদি কেউ না লাগাতে পারে। অর্থাৎ তাহলে মশা বাঁচার সম্ভাব্যতা সেটা কত হবে? সেটা হবে 3/4 ইন্টু 9/10 ইন্টু 19/20। এটা হচ্ছে মশাটা বেঁচে থাকার সম্ভাব্যতা। আচ্ছা, এইটার মান কত দাঁড়াবে? 27 ইন্টু 19 এটা হচ্ছে মশাটা বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে মারা যাওয়ার সম্ভাবনা হবে 1 মাইনাস পুরোটা। দেখো, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা হবে আমরা যেটা চাচ্ছি 1 মাইনাস ওই পুরোটা। দেখো আমরা যেটা করলাম উল্টো দিক থেকে ঘুরে আসলাম, অর্থাৎ না পারা না পারা না পারা, একসঙ্গে তিনটা না পারাকে আমরা মিলালাম, দেন তারপরে হিসাব করলাম যে ওকে অন্তত পক্ষে একজন পারবে, সেটা কত হতে পারে। এই কাজটা প্রায় আমরা এই প্রবাবিলিটি করা হয়। যেরকম আমি যদি বলি যে আমি একটা অঙ্ক করতে পারি তার সম্ভাবনা 1/3, আমার ভাই একটা অঙ্ক করতে পারে তার সম্ভাবনা, ওই অঙ্কটা করতে পারে তার সম্ভাবনা 1/4, আমরা দুজনে একসঙ্গে চেষ্টা করলাম, অঙ্কটা সলভ হওয়ার সম্ভাবনা কত? ভালো করে দেখো, আমার প্রশ্ন হচ্ছে অঙ্কটা সমাধান হয়েছে তার সম্ভাবনা, অর্থাৎ যে কোনো একজন পারলেই কিন্তু কাজ হয়ে যাবে, সেই সম্ভাবনা কত আসলে সেটাকে আমরা এইভাবে হিসাব করতে পারি। সম্ভাবনা মানে সলভ না হওয়ার সম্ভাবনা দিয়ে হিসাব করা যায়। না হওয়ার সম্ভাবনা হবে 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4। আমিও পারি নাই, আমার ভাইও পারি নাই, আর যে কোনো একজন পেরেছে সেটা হবে 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/4। এটা দিলে আমরা পেরে যাবো। অথবা এই জিনিসটাকে অন্যভাবে বলা যায়। কিভাবে? আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। আমি এতে মনে করো আমি বিতে ভাই, BHI ভাই। তো এখানে হচ্ছে আমার সম্ভাব্যতা, এটা হচ্ছে বি এর সম্ভাব্যতা। তো এইখানে এটাকে আমি এরকম ফর্মুলা দিয়ে লিখতে পারি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখাও, পি অফ এ আমার পাওয়ার সম্ভাব্যতা এটা কত? আমার পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে 1/3, আমার ভাইয়ের সম্ভাব্যতা প্লাস 1/4। এখন এটা হচ্ছে দুইজন একসঙ্গে পেরেছে তার সম্ভাব্যতা কত? সেটা হচ্ছে 1 মাইনাস ইন্টু 1/4। খেয়াল করে একটু আগে বলেছিলাম যদি একসঙ্গে গুণ হয়ে যায় 1/3 ইন্টু 1/4, তার মানে আমরা যেটা পাবো এখন দেখো এটা কত, দুটো যোগ করলে 7/12 মাইনাস 1/12, তার মানে 6/12। এবং এখান থেকে তাকিয়ে দেখো আমাদের এখান থেকে রেজাল্ট কত আসে। 1 মাইনাস এটা হচ্ছে 2/3 ইন্টু এটা হচ্ছে 3/4, বা একসঙ্গে মিললে 3 যদি চলে যায়, 2 4 চলে গেলে 1 মাইনাস হাফ, দ্যাট মিনস হাফ, এটাও হাফ। সো আসলে দুইভাবে অঙ্কটা করা যায়। ঠিক একইভাবে আমরা কি মশার অঙ্কটা ওইভাবে করতে পারতাম? উত্তর হচ্ছে অবশ্যই পারতাম। তখন কি করতে হতো? তখন আমাদেরকে এইভাবে চিন্তা করতে হতো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যে কোনো একজন পেরেছে তার সম্ভাব্যতা কত। দুজন পারলে অসুবিধা নেই, তিনজন পারলে তো আরো ভালো। তার সম্ভাব্যতা হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা যদি আমরা বের করতাম তাহলে আসলে পেয়ে যেতাম। এটা আসতো 1/1/4, দেখো এটা হচ্ছে 1/10, এটা 1/20। এ আর বি দুজনেই একসঙ্গে করেছে, সেটা হবে 1/4 ইন্টু 1/10। এমন করে যদি হিসাব করা যেত ওই রেজাল্টটার সাথে এক্স্যাক্টলি একই রেজাল্টই আসলে আমরা পেতাম। দুইটা আসলে একই রেজাল্ট দেয়। আচ্ছা, এবার আসো আমরা সম্ভাব্যতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে এখন। আচ্ছা, এটা নিয়ে যখন বলেছি তখন এটা নিয়ে আরো ছোট ছোট দু একটা প্রবলেম নিয়ে আমরা ডিল করি, একটু প্রবলেম সলভ করার চেষ্টা করি। যে আমি ধরো বললাম যে তোমার কাছে 3টা বাক্স আছে, 3টা বাক্সে বিভিন্ন রকম বল আছে। কিরকম বল? এখানে ধরো 4টা সাদা 3টা কালো বল, এখানে 2টা সাদা 4টা কালো বল, এখানে 3টা সাদা আর 5টা কালো বল আছে। এটা বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3। তো আমি বললাম যে তুমি প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তুলে নিলে, প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তুলে নিলে, প্রথম বলটি সাদা, দ্বিতীয় বলটি লাল, লাল তো নাই, দ্বিতীয় বলটি কালো, ও তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা কত? খেয়াল করো এই ঘটনা কিন্তু একসঙ্গে ঘটছে। তুমি 3টা বলই কিন্তু তুলেছো, সো পুরোপুরি প্রত্যেকটা কাজই তোমাকে এখানে করতে হয়েছে। 3টা ঘটনা একসঙ্গে ঘটছে। প্রথমটা থেকে সাদাও এসেছে, দ্বিতীয় বলটা থেকে কালো এসেছে, তৃতীয় বলটা থেকে সাদা তুমি পেয়েছো। তো প্রথম বলটা যদি সাদা হওয়ার সম্ভাবনা আমরা হিসাব করি, কিভাবে কত পাবো দেখো তো। এটা আসবে
4/7 ইন্টু দ্বিতীয় বলটা কালো 4/7, আবার তৃতীয় বলটা সাদা 3/8, 4 মোট আছে 7টা, এখানে 4 মোট আছে 6টা, এখানে 3 মোট আছে 8টা। এই হচ্ছে আমাদের টোটাল হিসাবটা, খুব সিম্পল হিসাব। আচ্ছা, আমি যদি এখন বলতাম যে জাস্ট একটা বাক্স, এই বাক্সটার কথা চিন্তা করো, তুমি একসঙ্গে দুইটা বল তুলেছো। আরেকবার বলছি, আমি একসঙ্গে দুইটি বল তুলেছো, একসঙ্গে একবারে চোখ বন্ধ করে দুইটা বল তুলে নিয়েছো। দুইটা বল তুললে, একসঙ্গে দুটি বল তুললে দুইটি কালো হওয়ার সম্ভাবনা কত? একসঙ্গে দুটি বল তুলেছো, দুইটি কালো হওয়ার সম্ভাবনা। এখন দেখো, খেয়াল করো, একসঙ্গে দুইটা বল তোলার সম্ভাবনা কত আসলে? একসঙ্গে তুমি দুইটা বল তুলেছো, এরকম মোট কত রকম ঘটনা হতে পারে একসঙ্গে দুটি বল তোলা? মোট 7টা বল আছে, তার থেকে তুমি দুটি বল তুলতে পারো, 7c2 পায়। সো এখন মোট ঘটনার সংখ্যা হচ্ছে 7c2। একসঙ্গে তুমি যখনই করবা, একসঙ্গে দুটা বল, তিনটা বল নিয়ে তুলবা, তখনই তোমাকে এরকম কম্বিনেশনের হিসাবটা করতে হবে। দুটি কালো হওয়ার সম্ভাবনা, কালো মোট আছে কয়টি? 3টি। এই হচ্ছে দুটি কালো হওয়ার সম্ভাবনা। আমি যদি তোমাকে বলতাম একটা সাদা, একটা কালো হওয়ার সম্ভাবনা কত, তখন তোমাকে যেটা করতে হতো 7c2, তুমি কিন্তু দুটি বল তুলেছো, একটা সাদা একটা কালো, উপরে হতো 4c1 ইন্টু 3c1, 4টা সাদা থেকে একটা সাদা নিয়েছো, 3টা সাদা কালো থেকে একটা কালো তুলেছো, তাহলে একটা সাদা একটা কালো হবে। এই হচ্ছে একসঙ্গে যখন আমরা বল তুলছি তখন। এবার আসো আর একটা প্রশ্ন তোমাদেরকে করা যাক। প্রশ্ন হচ্ছে এমন যে লুডোর ছক্কা, লুডোর ছক্কাকে তুমি পরপর 4 বার নিক্ষেপ করলে প্রতিটি ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? লুডোর ছক্কা পরপর 4 বার তুমি নিক্ষেপ করেছো, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এই প্রশ্নটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এটার উপরে আমরা একটু পরে দেখবো একটা মজার খেলা, এটা দিয়ে খেলা যায়, সেই খেলাটা আমরা এখান থেকে খেলবো। আসলে লুডোর ছক্কা পরপর 4 বার নিক্ষেপ করলে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হবে, তার সম্ভাবনা কত? পরপর 4 বার যদি নিক্ষেপ করা যায়, তো প্রথমটা যে আলাদা হবে এটা আসলে শিওর। 6টার মধ্যে 6 রকম চান্সই আছে যেটা আলাদা হবে আসলে। দ্বিতীয় ক্ষেত্রে এই চান্সটা আসলে কমে যাবে, তৃতীয় ক্ষেত্রে এটা আরো কমবে, চতুর্থ ক্ষেত্রে আরো একটা করে কমে যাবে। এটাই আসলে আমাদের অ্যান্সার। বাট এভাবে লেখা দেখলে মোটামুটি বোঝা যায় না ঠিক মতো, বরং আমরা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। আমরা বলবো এভাবে চিন্তা করি যে মোট কত রকম কেস হতে পারে। তুমি কয়বার ছক্কা নিক্ষেপ করেছো? 4 বার। 4 বার নিক্ষেপ করলে কি কি হতে পারে? প্রথমবার করতে পারে 1 2 3 4 5 6, দ্বিতীয়বার করতে পারে 1 2 3 4 5 6, তৃতীয়বার 1 2 3 4 5 6, চতুর্থবারও 1 2 3 4 5 6। এতগুলো অপশন, তাহলে তোমার কাছে মোট কতগুলো অপশন আছে খেয়াল করো। আমার কাছে পড়তে পারে এরকম, এই 1 1 1 1 এর মানে হচ্ছে 4 বারই 1 পড়েছে। 1 1 1 2, চিন্তা করো 1 1 1 নেওয়ার পরে এখানে অপশন থাকবে 6টা। তেমনভাবে 1 1 2 এর জন্য 6টা, 1 1 3 এর জন্য 6টা, অর্থাৎ 1 1 যদি এখানে রাখা যায় তার জন্য মোট 36টা থাকবে এখানে। কারণ 1 এর জন্য 6টা, 2 এর জন্য 6টা, 3 এর জন্য 6টা, 4 এর জন্য 6টা, 5 এর জন্য 6টা, অর্থাৎ এখানে আমাদের মোট অপশন হবে 6 ইন্টু 6টা। এখানকার যে কোনো যদি ফিক্স করে রাখা যায়, তেমনভাবে এখানে যদি 1 কে ফিক্স করা যায়, এখানে 1, এই 1 এর জন্য আরো 6টা দিয়ে গুণ হবে। মোট অপশন হবে আমার 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, এতগুলো অপশন থাকবে। যদি এটা বুঝতে কষ্ট হয়, আমরা জাস্ট দুইটা নিয়ে হিসাব করতে পারি। জাস্ট দুইটার জন্য চিন্তা করো, দুইটা যদি ছক্কা থাকতো তখন কি হতো? 1 এর জন্য 6টা, 2 এর জন্য 6টা, 3 এর জন্য 6টা, এমন করে 6টার জন্য 6টা, 6 স্কোয়ারটা হতো। তেমনভাবে 3টা ছক্কা যদি থাকতো, তাদের প্রত্যেকের জন্য এই 1 করলে তখন আমার সামনে অপশন থাকতো এই 6 ইন্টু 6 36টা, 2 এর জন্য 36টা, 3 এর জন্য 36টা, এমনভাবে 6টার জন্য প্রত্যেকটার জন্য 36টা করে 6 ইন্টু 36, তার মানে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 কিউবটা হতো। অর্থাৎ যতবার তুমি লুডো ছক্কা নিক্ষেপ করছো 6 টু দি পাওয়ার তত হচ্ছে মোট অপশন সংখ্যা। তাহলে আমাদের মোট সংখ্যা যেটা, মোট অপশন নিচে মোট যেটা, সেটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4। এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তার মধ্যে প্রবলেমটা হচ্ছে
আমার এমন হইতে হবে, দেখো এই যে আমরা একটু আগে লিখেছিলাম 1 1 1 1, এরকম হলে আমরা খুশি না। আমরা কখন খুশি হব? যদি এরকম হয় 1 2 3 4, অথবা 1 2 5 6, অথবা 6 2 5 1। প্রত্যেকটা আলাদা আলাদা হতে হবে। এখন আলাদা আলাদা কতভাবে হতে পারে সেটা আসলে নর্মালি পারমুটেশন দিয়ে খুব ইজিলি বোঝা যায়। আমরা আসলে এখানে যেটা করছি, সাপোজ আমরা চাচ্ছি আসলে আমার কাছে 6টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, সেগুলো দিয়ে আমি তোমাকে বলছি কতগুলো সংখ্যা বানানো যাবে যেখানে প্রত্যেকটা সংখ্যাই ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ডিজিটই ভিন্ন ভিন্ন। তুমি জাস্ট এই কাজটা এখানে কিন্তু করছো 6 2 5 1 1 2 5 6। সো এটা করা যাবে 6p4 উপায়, জাস্ট পারমুটেশন 6p4। এখানে তার মানে থাকবে 6p4। দেখো প্রত্যেকটা তাহলে ভিন্ন ভিন্ন হয়ে যাবে, 1 2 3 4 1 2 4 4 3, এমন করে করে যতগুলো হওয়া সম্ভব। সো এটাই হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা। আর একবার দেখো লুডো ছক্কা পরপর 4 বার নিক্ষেপ করলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা হবে। উপরে 6p4 এতভাবে ভিন্ন ভিন্ন হতে পারে, আর নিচে মোট কত রকম ভাবে হতে পারে 6p4 উপায়। তো এখন এই প্রশ্নটাই আমি কোনোভাবে বলি, ধরো একটা ক্লাসরুমে তুমি ক্লাস নিচ্ছ, আমি ক্লাস নিচ্ছি, আমি দেখলাম যে আমার সামনে কতজন আছে, 50 জন স্টুডেন্ট বসে আছে। আমি বললাম প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত, প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত। ক্লাসে মানুষ আছে কয়জন? মানুষ আছে 50 জন, মানুষ আছে 50 জন। আর আমি বললাম যে একটা বছরে, সাপোজ আমি নর্মাল বছর নিয়ে চিন্তা করছি, যে বছরে 365টা দিন আছে, আমি লিপ ইয়ার নিয়ে আপাতত ভাবছি না। একটা বছরে দিন মনে করা আছে কতগুলো? 365টা। তাহলে এখন তুমি চিন্তা করো যে আসলে এটা কিন্তু লুডো ছক্কার মতোই। তুমি দেখছো 50 জন মানুষ নিয়ে তুমি চিন্তা করছো, 50 জন মানুষ নিয়ে তুমি চিন্তা করছো। তাহলে প্রথম মানুষটার জন্য তোমার অপশন থাকবে কতগুলা? 365টা। দ্বিতীয় মানুষের জন্য তোমার অপশন থাকবে 365টা। তৃতীয় মানুষের জন্য তোমার অপশন থাকবে 365টা। এমন করে 365 গুণ 365 গুণ 365 গুণ 365, এমন করে তোমার সামনে টোটাল যে অপশন হবে সেটা হবে 365 টু দি পাওয়ার 50। 50 জন মানুষের জন্য মোট অপশন হবে 365 টু দি পাওয়ার 50। এত রকম জন্মদিন আসলে হওয়া সম্ভব এই 50 জন মানুষের। 50 জন মানুষের জন্মদিন হতে পারে টোটাল 365 টু দি পাওয়ার 50। এত রকম সবার জন্মদিন সেম টাইম, যত রকম কেস সব কিছু এখানে চলে আসছে। এখন তাদের মধ্যে সবার ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা কত হবে? তো তখন আগের মতো করে চিন্তা করা যায়, সেই 365টা থেকে 50 জনকে তুমি ভিন্ন ভিন্ন জন্মদিন দেবে। 365 p 50, এই হচ্ছে প্রত্যেকের জন্মদিন। প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাব্যতা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সংখ্যাটা, এটার ভ্যালু যেটা, সেটা মোটামুটি এরকম 0.03। 0.03 হচ্ছে প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাব্যতা। তার মানে ভিন্ন ভিন্ন না হওয়ার সম্ভাব্যতা এটা হচ্ছে 1 মাইনাস 0.97, অর্থাৎ 97% সম্ভাবনা হচ্ছে জন্মদিন ভিন্ন ভিন্ন হবে না। দ্যাট মিনস কারো না কারোর সাথে কারো জন্মদিন মিলে যাবে। 97% সম্ভাবনা, এটা অনেক বড় সম্ভাবনা। এটা দিয়ে আমি পুরোপুরি গ্যারান্টি করে দিতে পারি, মাত্র 50 জন মানুষ যদি একটা ক্লাসে বসে থাকে, আমি গ্যারান্টি করতে পারি যে কোনো দুজনের জন্মদিন মিলে যাবেই, কারণ 97% সম্ভাবনা আমার হাতে আছে। এটা ম্যাথমেটিক্স পুরোপুরি তুমি যদি কখনো ক্লাস নাও, কোনো 50 জনের যদি একটা ক্লাসে থাকে, তুমি পুরো নিশ্চিত করে বলতে পারো। ইভেন মজার ব্যাপার হচ্ছে যদি একটা ক্লাসে মাত্র 23 জন থাকে, তাহলে এই সম্ভাবনা 50% হয়ে যায়। 50%-এর একটু বেশি হয়ে যায় যে দুজনের জন্মদিন মিলে যাবেই। 50% থেকেও বেশি হয়ে যায়, অর্থাৎ তার থেকে আরও যত বেশি সংখ্যক মানুষ তুমি নেবে, তত জন্মদিন মিলে যাওয়ার প্রবিলিটি বাড়তে থাকবে। এবং মোটামুটি যদি 60 জন বা 70 জন হয়, তাহলে 99.99% সম্ভাবনা থাকে দুজনের জন্মদিন মিলে যাবেই। দেখো এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমাদের সোজা চোখে, আমাদের নর্মাল চোখে এটা মানে মেনে নেওয়াটা খুব কষ্ট, বাট ম্যাথমেটিক্স বলছে এটা হবে। এবং এখন পর্যন্ত আমার লাইফে আমি যত রকম এক্সপেরিমেন্ট করেছি, যত জনের উপরে এক্সপেরিমেন্ট করছি, মানে 50 জনের যদি বেশি হয়, সেখানে সবসময় মিলেছে এটা। সো তুমিও তোমার লাইফে যে কোনো জায়গায় যদি 50 জন মানুষের গ্যাদারিং দেখো, তোমার একটা বাসায় কিংবা যেখানেই হোক, তুমি যদি দেখো মাত্র 50 জন মানুষ এখানে আসে, তুমি দুম করে বলে দিতে পারো, আমি গ্যারান্টি করতে পারি যে এই জায়গায় যে মানুষগুলো বসে আছে তাদের মধ্যে কারো না কারোর সাথে জন্মদিন কারোর কারো মিলে যাবে। এবং আসলেই সেটা মিলে যায়, এটা তার ম্যাথমেটিক্যাল প্রুফ, তোমার কাছে এই ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এটা খুবই ইন্টারেস্টিং। এবার আসো আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। যে প্রবলেমগুলোর মধ্যে রয়েছে এরকম একটা প্রবলেম যে তুমি একটা লুডো ছক্কা নিক্ষেপ করছো, নিক্ষেপ করেই যাচ্ছ, যতক্ষণ না 4-এর বেশি পড়ে,
তুমি একটা লুডুর ছক্কা নিক্ষেপ করছো যতক্ষণ না 4-এর বেশি পড়ে, নিক্ষেপ করেই যাচ্ছ যতক্ষণ না 4-এর বেশি পড়ে। তোমার মনের ইচ্ছা জোরতম বারে পূরণ হবে, সেটা সম্ভবত কত? জোরতম বারে এমন ঘটনা ঘটবে সেই সম্ভাব্যতা কত? আগে প্রবলেমটা একটু বোঝাই, এটা কি বলতে চাইলো আসলে। তুমি লুডো ছক্কা মেরেই যাচ্ছ, দেখছো একবার 1 পরে, একবার 2 পরে, একবার 3 পরে, একবার 4 পরে, কিন্তু 5, 6 আর পরে না। তো তোমার টার্গেট হচ্ছে কখন গিয়ে 5 পরে। তুমি দেখলা যে হ্যাঁ 9ম বারে যে 5 পড়লো, তাহলে তুমি খুশি না। তুমি খুশি হবা যদি 10ম বারে কিংবা 12তম বারে বা 14তম বারে, অর্থাৎ জোরতম বারে যদি গিয়ে 4-এর বেশি পড়ে, অর্থাৎ 5 বা 6 পড়ে, তাহলে গিয়ে তুমি খুশি হবা। তোমার এই খুশি হওয়ার সম্ভাব্যতা কত? এখন এটা কিভাবে করা যায়? তুমি চিন্তা করো যে জোরতম বারে গিয়ে পড়বে, তার মানে হচ্ছে তার আগে পড়ে নাই। ঠিক এক্স্যাক্টলি জোরতম বারে গিয়েই পড়বে, এটা তুমি চাচ্ছ। যতক্ষণ না 4-এর বেশি পড়ে ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করছো, কিন্তু তখনই তুমি থেমে যাবা। অর্থাৎ যদি বিজয়তম বারে পড়ে তুমি তখনই থেমে যাবা, আর তোমার মনের ইচ্ছা পূরণ হলো না, কারণ তুমি চাচ্ছ জোরতম বারে পড়তে। তাহলে এই ঘটনাটা কতটা ঘটতে পারে চিন্তা করো। এমন হতে পারে যে প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার গিয়ে পড়ছে, তাহলে সেটা সম্ভাবনা কত? 4-এর বেশি না পড়ার সম্ভাবনা হচ্ছে 4/6, 1 2 3 4। এটা হচ্ছে বেশিবার, তোমার মনের ইচ্ছা পূরণ হয়নি। এটা মানে হচ্ছে প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ছে। তুমি এটা হলে খুশি হতে, তুমি এটা না হলেও খুশি হতে পারতে। কিরকম? প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ে নাই, তৃতীয়বার পড়ে নাই, চতুর্থবার পড়ছে, পড়ার সম্ভাবনা 2/6। অথবা এমন হতে পারতো প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ে নাই, তৃতীয়বার পড়ে নাই, চতুর্থবার পড়ে নাই, পঞ্চমবার পড়ে নাই, ষষ্ঠবার গিয়ে পড়ছে। এমন করতে করতে এরকম কিন্তু অনেকবার হতে পারে, তাই না? সো ব্যাপারটা এইরকম আসলে। 4/6 টু দি পাওয়ার 1 ইন্টু 2/6 প্লাস 4/6 টু দি পাওয়ার 3, প্রথম 3বার পড়ে নাই, চতুর্থবারে গিয়ে পড়ছে। অথবা 4/6 টু দি পাওয়ার 5, প্রথম 5বার পড়ে নাই, ষষ্ঠবারে পড়ছে, প্লাস 4/6 টু দি পাওয়ার 7 ইন্টু 2/6, এমন করতে করতে অনন্তকাল পর্যন্ত। এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে যেটা পাবো এরকম, 2/6 কমন নিয়ে নাও, যেটা পাবো সেটা আসলে একটা গুণোত্তর ধারা। এটা 2/6 থাকলো। অনন্ত গুণোত্তর ধারার ফর্মুলা ছিল a/1 - r। এই হচ্ছে a/1 - r হচ্ছে 4/6 হোল স্কয়ার। দেখো প্রত্যেকবার 4/6 হোল স্কয়ার করে করে এগিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে তোমার রেজাল্ট। এটা করলে, হিসাব করলে যা আসে সেটাই হবে রেজাল্টটা। 2/6 ইন্টু 4/6 বাই 1 মাইনাস 16/36, 20/36, 8/20, 4/, সো 2/5। এটা হচ্ছে তোমার সম্ভাব্যতা। তুমি যে সম্ভাব্যতা চাচ্ছ সেটার অ্যান্সার হচ্ছে এই পুরো জিনিসটা। ওকে, এবারে আমরা সম্ভাব্যতার খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা। ইনফ্যাক্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, শর্তাধীন সম্ভাব্যতাটা। পৃথিবীতে ম্যাক্সিমাম সম্ভাব্যতাই আসলে শর্তাধীনই। তো যাই হোক, আমরা শর্তাধীন সম্ভাব্যতা নিয়ে যখন আলোচনা করছি, এটা বলে ফেলি যেটা কীরকম। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটা শহর নিয়ে একটু চিন্তা করি। মনে করো যে আমরা একটা লিলিপুরদের শহরে চলে গেছি। সেই লিলিপুরদের শহরে কিছু আছে মানুষ যারা পুরুষ, কিছু নারী। কেউ কেউ আছে পুরুষ, কেউ নারী, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। পুরুষদেরকে পি দিয়ে লিখলাম, নারীদেরকে এম দিয়ে লিখলাম, এতে নারী। বিবাহিতদেরকে বি দিয়ে লিখি, অবিবাহিত ও দিয়ে লিখলাম। তো সেই শহরে মনে করো 100 জন মানুষ আছে। সেই 100 জনের ভিতরে পুরুষ আছে 52 জন, নারী আছে 48 জন। এই পুরুষজন, এই যে 52 জন পুরুষ, তার মধ্যে মনে করো 27 জন বিবাহিত, 25 জন অবিবাহিত। আর যারা নারী আছে তাদের মধ্যে মনে করো যে
22 জন বিবাহিত, 26 জন অবিবাহিত। সো টোটাল বিবাহিত মানুষ হচ্ছে 49 জন, অবিবাহিত মানুষ হচ্ছে 51 জন। এটা ধরো একটা শহরের হিসাব, এটা লিলিপুরদের শহর। এই যে সে লিলিপুরদের শহর, এখানে সে লিলিপুরটা এখানে ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে। এই জায়গাটাতে অনেক লিলিপুর এখানে আছে। তো আমি যেটা করতে চাই, আমি এদের সবার মাথায় এই জায়গাটাতে কে পুরুষ কে নারী কে বিবাহিত কে অবিবাহিত এটা লিখে রাখছি। এখন আমি চোখ বন্ধ করে একটাকে তুলে নেবো। এটা বলে দৈব চয়ন পদ্ধতি। একদম কোনো চিন্তা করবো না যে কাকে কোন পাশ থেকে, আমার কাউকে ভালো লাগে না, আমি কোনো পাশ থেকে কোনো বায়াসনেস আমার মধ্যে নাই। আমি ইচ্ছা মতো সবাইকে ঘেটে নিলাম আগে, যাতে কারণ প্রতি আমার কোনো বায়াসনেস না কাজ করে। এখন চোখ বন্ধ করে একচুয়ালি তুলে নিলাম। এই যে মানুষটাকে আমি তুলে নিলাম, আমি চোখ বন্ধ করে ভাবছি যে তার বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত। অর্থাৎ আমি চাই এই জিনিসটা বের করতে, পি অফ বি কত। এটা হবে নিচে হচ্ছে মোট কতজন মানুষ আছে সেটা 100 জন, আর উপরে হচ্ছে বিবাহিত কজন আছে আমাদের এর মধ্যে, বিবাহিত মানুষ আছে 49 জন। এই হচ্ছে পি অফ বি। আমি যদি চাই যে পি অফ ও কত, অর্থাৎ একজন মানুষের আমি তুলে নিলাম তার অবিবাহিত হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে 51/100। এই হচ্ছে টোটাল অবিবাহিত মানুষের সংখ্যা। এখন ব্যাপার হচ্ছে এই যে এরা কেন বিবাহিত আর অবিবাহিত হওয়ার সম্ভাবনা যদি আমি একজন করে তুলি। আচ্ছা এরকম যদি হয়, আমি একসাথে দুজনকে তুললাম, একসঙ্গে দুজনকে তুললাম, একসঙ্গে দুজন তুললে দুইজনই অবিবাহিত হওয়ার সম্ভাবনা কত, তখন সেটা কত হবে? নিচে হবে 100C2। এখন 100 জন থেকে দুজনকে যতভাবে তোলা যায় সেটা নিচে হবে, আর উপরে অবিবাহিত মোট আছে 51 জন। সো 51C2 এটা হচ্ছে অবিবাহিত হওয়ার সম্ভাবনা, দুজনেরই অবিবাহিত হওয়ার সম্ভাবনা। এবারে লক্ষ্য করো যে আমি যদি এখন বলি যে যাকে আমি তুলেছি, একজন মানুষকে তুলেছি, সে বিবাহিত এবং নারী হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে মোট 100 জনের ভিতরে বিবাহিত এবং নারী এরকম কতজন মানুষ আছে যারা বিবাহিত এবং নারী, বিবাহিত এবং নারী এরকম আছে 22 জন। সো 22/100 এটা হচ্ছে বিবাহিত এবং নারী এত হওয়ার সম্ভাবনা। পি অফ অবিবাহিত এবং নারী এটা হওয়ার সম্ভাবনা হলে কত হবে? অবিবাহিত এবং নারী এরকম আছে 26 জন, অবিবাহিত এবং নারী। সো এই হলো আমাদের মোটামুটি নর্মাল যে সম্ভাব্যতাগুলো। এখন পর্যন্ত আমরা শর্তাধীন সম্ভাব্যতা নিয়ে কাজ করি নাই। শর্তাধীন সম্ভাব্যতা কিরকম? ধরো আমি বললাম আমি যাকে তুলে নিয়েছি আমি জানি সে নারী, অর্থাৎ আগে থেকে আমার কোনো কিছু জানা আছে। আমি এক কাজ করলাম, সমস্ত নারীদেরকে একটা হাড়ির মধ্যে ভরলাম। এখন কিন্তু শুধুমাত্র নারীরা আছে কতজন? এই যে 48 জন। এখন আমার হিসাবের মধ্যে কিন্তু সবাই নেই। আমি এখন নারীতে সব একটা হাড়ির মধ্যে সব নারীদেরকে করেছি। এর মধ্যে থেকে আমি একজনকে তুলে নিলাম। একজনকে যদি এভাবে তুলে নিলে তার বিবাহিত হওয়ার সম্ভাবনা কত? এখন খেয়াল করো, এই জিনিসটাকে কিন্তু আর নর্মাল প্রবাবিলিটিতে হিসাব করা যায় না, কারণ এখন আমরা সবার মধ্যে হিসাব করছি না। এখন আমার হিসাবটাই শুধুমাত্র নারীদের মধ্যে। তো এটাকেই বলে আসলে শর্তাধীন সম্ভাব্যতা। আগে থেকে যদি কোনো কিছু জানা থাকে এবং এটাকে লেখা হয় এইভাবে, এটা মানে হচ্ছে সে নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা কত। আগে থেকেই আমাদের জানা আছে যে সে নারী, নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত, এটা আমরা জানতে চাই। তাহলে দেখো মোট নারী কতজন আছে সেটাকে আমরা নিচে লিখবো। মোট নারী কতজন আছে? 48 জন আছে মোট নারী। তার মধ্যে বিবাহিত কতজন আছে? 22 জন। সো এটা হচ্ছে পি অফ বি/এন, নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা। আমি যদি প্রশ্ন করতাম সে বিবাহিত হলে নারী হওয়ার সম্ভাব্যতা কত, তখন কি হতো খেয়াল করো। যদি এরকম আমি লিখতাম পি অফ, আগেই আমি জানি সে বিবাহিত, অর্থাৎ এখন আমাদের হিসাব হবে শুধুমাত্র বিবাহিতদের মধ্যে। তো বিবাহিত কারা কারা আছে দেখি। বিবাহিত আছে এই মানুষগুলো, অর্থাৎ 49 জন আছে বিবাহিত। তাদের মধ্যে নারী আছে কতজন? এই 49 জনের ভিতরে নারী আছে 22 জন। এই হলো বিবাহিত হলে নারী হওয়ার সম্ভাব্যতা। তো এখন এই জায়গায় বেশ কিছু জিনিস একটু বলার আছে। কিরকম? আমরা একটু আগে দেখেছি যে সে নারী হওয়ার সম্ভাব্যতা কত, জাস্ট নারী। আমি বলছি সবার মধ্যে থেকে আমি নিলাম সে নারী হওয়ার সম্ভাব্যতা কত, সেটা হবে 48/100। তো এইবার খেয়াল করো পি অফ বি/এন, এই জিনিসটার দিকে আমরা একটু তাকাই। পি অফ বি/এন এটা হচ্ছে নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা। মোট নারী ছিল 48, তাদের ভিতরে 22। এটাকে আমি চাইলে 22/100/48/100 লিখতেই পারি।
এইভাবে আপনি কেন লিখলেন? কারণ আমি মোটের মধ্যে একটা হিসাবের মধ্যে আনতে যাচ্ছি। খেয়াল করো 22/100 বলতে কি বোঝায়? 22/100 বলতে বোঝায় সে একই সঙ্গে বিবাহিত এবং নারী হওয়ার সম্ভাব্যতা। এই যে এটা হচ্ছে 22/100 এবং নিচে 48/100 হচ্ছে তার নারী হওয়ার সম্ভাব্যতা। অর্থাৎ আমি যেটা পেলাম সেটা খেয়াল করো, P of B by N equal to P of B intersection N by P of N। দেখো তার মানে হচ্ছে P of ক বাই খ, এটা যখনই থাকবে দেখো নিচে যা আছে সেটা নিচেই হয়, নিচের ক্ষেত্রে নিচেই, আর উপরে হয় দুটার ইন্টারসেকশন। দ্যাট মিনস এখানে হবে P of খ আর উপরে P of ক। আমি মাঝে মাঝে এটা বলার সময় বলি যে যদি সিলেট অঞ্চলের মানুষ হয় তাহলে তাদের একটু ঝামেলাই হয়ে যাবে, যে খ দিয়ে বলতে গেলে তারপরে P of খ বাই খ ইকুয়াল টু P of খ ইন্টারসেকশন খ বাই P of খ, সবই খ হয়ে যাবে। আমাদের একজন মন্ত্রী ছিলেন সাইফুর রহমান, উনি মারা গেছেন। তো সাইফুর রহমানের একটা গল্প আছে পুরনো, এই টাইপের একটা গল্প, যে ওনার কাছে নাকি একজন মানুষ গিয়েছিলেন। তো যাওয়ার পরে বেশ গরমের দিনে দুপুরবেলা তিনি গিয়েছেন। তো সাইফুর রহমান স্যার ব্যস্ত ছিলেন, তিনি বলছেন আপনি সোয়েটার পরে আসেন। উনি সোয়েটার পরে আসেন, শুনে উনি সোয়েটার টোয়েটার চাপিয়ে বেশ কিছুক্ষণ পরে আসছেন। ভাবছেন গরমের দিনে সোয়েটার পরতে কেন বললো, চাপ। তারপরে মন্ত্রী মানুষ সোয়েটার টোয়েটার পরে গেলেন। তারপর সাইফুর রহমান তাকে দেখবেন, আপনি এখন আসছেন কেন, আপনি সোয়েটার পরে আসেন। তো ওনার এই ছিল উচ্চারণের একটা ঝামেলা, মানে 6টার পরে আসেন আসলে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা আরেকবার একটু দেখা যায়। P of ক বাই খ, এটা হচ্ছে P of ক ইন্টারসেকশন খ বাই P of খ। আচ্ছা, বা P of A বাই B বললে নিচে হবে P of B, উপরে P of A ইন্টারসেকশন B। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এটা খুবই বেসিক একটা ফর্মুলা যেটা আমাদের সবসময় কাজে লাগবে। এবং এটা যদি আমরা বুঝে থাকি, এখন শর্তহীন সম্ভাব্যতার এই আইডিয়া যদি বুঝে থাকি, তাহলে অলরেডি আমরা আরেকটা জিনিস বুঝে গেছি যেটাকে বলে বায়াসের উপপাদ্য। আমরা এখন সেই জিনিসটা একটু দেখবো, বায়াসের উপপাদ্য আসলে কি বলতে চায় সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। বায়াসের উপপাদ্য জাস্ট এই কথাগুলোই বলে। আগে আমরা দেখি যে আমরা যদি বায়াসের উপপাদ্য না জানতাম তাহলে বায়াসের উপপাদ্য কত সহজে আমরা বুঝতাম, আসলে বায়াসের অঙ্কগুলো কত সহজে করা যেত, না জানলেই ভালো করে করা যেত। জানার কারণে আমাদের সামনে অনেক ঝামেলা মনে হয় যে ওই কত বড় একটা ফর্মুলা মুখস্থ করতে হয়। ফর্মুলা আসলে মুখস্থ করার কিছু নাই, এটা খুব সিম্পল জিনিস। ধরা যাক প্রশ্ন এরকম যে একটা বল্টু কারখানা আছে, বাংলাদেশে একটা বিখ্যাত বল্টু কারখানা। সেই বল্টু কারখানায় 3টা মেশিন A, B এবং C, 3টা মেশিন দিন রাত ধরে বল্টু উৎপাদন করে চলেছে। তো এই মেশিনে টোটাল যে বল্টু উৎপাদিত হয় তার 30% হয় এই মেশিনে, 45% হয় বি মেশিনে, আর 25% হয় সি মেশিনে। তো হঠাৎ করে আমরা আরো জিনিস কিছু জানি, সেটা বলি যে সবগুলা বল্টু আবার ভালো না। মানে এ মেশিন, বি মেশিন, সি মেশিনে সবগুলা বল্টু যে ভালো উৎপাদিত হয় তা না। এ মেশিনে যে বল্টু উৎপাদিত হয় তার মধ্যে মোটামুটি 25% খারাপ, বি মেশিনে যা উৎপাদিত হয় তার 30% খারাপ, আর সি মেশিনে যা উৎপাদিত হয় তার 40%ই খারাপ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই তো মোটামুটি ক্রাইটেরিয়াগুলো, যে এই কোন মেশিনে কতটুকু উৎপাদিত হয় এবং কার কত খারাপ। আপনি তোমরা এটা দেখে হয়তো ভয় পেতে পারো তোমরা যে 25%-এর মধ্যে আবার 40% খারাপ হয় কেন? হতেই পারে আসলে, মানে মোটের 25% আর তার আবার 40% খারাপ, এগুলো হচ্ছে খারাপ কতটুকু সেইটা। তো একদিন একজন ইন্সপেক্টর সাহেব আসলেন যে দেখি তোমরা কেমন বল্টু উৎপাদন করো। তো তিনি এসে বললেন যে দেখি স্যাম্পল দাও আমাকে। তাকে অনেকগুলো বল্টুর স্যাম্পল দেওয়া হলো, সেই স্যাম্পল নিয়ে এরকম করে ঘাটাঘাটি করছে। দেখি আমি চোখ বন্ধ করে এটা তুলবো, দেখি এটা ভালো না খারাপ। একটা সে বল্টু তুলে নিল, একটা বল্টু তুলে নিয়েই দেখলো এটা খারাপ। তার তো মেজাজ খুবই খারাপ, কি তোমরা আমার খারাপ বল্টু দিয়েছো। এখন সে চিন্তা করছে যে এই যে খারাপ বল্টুটা সেটা কোন মেশিন থেকে আসছে, সে কোন মেশিনকে বেশি দায়ী করবে। আমার প্রশ্ন হচ্ছে, সে তো দেখলো বল্টুটা খারাপ, কোন মেশিনকে সে বেশি দায়ী করবে। আমাদের এখান থেকে দেখতে কি মনে হয় সবচেয়ে খারাপ মেশিন কোনটা? এ মেশিনের 25% খারাপ, বি মেশিনের 30% খারাপ, আর সি মেশিনের 40% খারাপ। আমাদের চোখ বলে যে ওকে তাহলে বোধ হয় নিশ্চয়ই এইটাই সবচেয়ে খারাপ, কারণ এই মেশিন 40%ই খারাপ দিচ্ছে। বাট যদি দোষ দিতে হয়, ম্যাথমেটিক্স বলবে এখানে বি মেশিনটা হচ্ছে বেশি দোষী। এখানে দোষ দিতে হলে তোমাকে বি মেশিনে যারা লোকজন আছে তাদেরকে বেশি দোষ দিতে হবে। কেন সেটা আমরা এখন ব্যাখ্যা করবো। বায়েস আসলে এই কাজটাই করেছেন, তিনি বুঝিয়েছেন যে কিরকম করে এই দোষগুলো ভাগ করে দেওয়া যায়। মানে ব্যাপারটা কিরকম এটা অন্তত বলা যাক যে ধরো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, সেই ফুটবল ম্যাচে একটা ছেলে কিছুই খেলতে পারে না, তাকে তুমি নামিয়েছো, তার কারণে দল হেরে গেল, সবাই গিয়ে তাকে ধুমধাম করে মারছে,
তুই খেলছিস বলে দল হেরে গেল। এখন পরের ম্যাচে তাকে তুমি খেলোই নাই, তারপরও দল হেরে গেছে, এখন কি তুমি তারপরও তাকে গিয়ে মারবা যে এই তুই বসে আছিস কেন সাইড লাইনে, তার জন্য দল হেরে গেল? ব্যাপারটা তো তা না, তাই না? অর্থাৎ যাকে তুমি খেলার সুযোগ বেশি দিয়েছো সে যদি বেশি ভুল খেলে তাহলে সেটা দলের জন্য আরো বড় ক্ষতি। খেয়াল করে দেখো এখানে সবচেয়ে বেশি সুযোগ কাকে দেওয়া হয়েছে উৎপাদনের? সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়েছে বি মেশিনকে 45%, সে খারাপ করেছে 30%, সুতরাং তার খারাপের পরিমাণটা আরো বেশি হয়ে যেতে পারে। তো আমরা সেটাই আসলে হিসাব করি। দেখো ওকে কিন্তু সুযোগই কম দেওয়া হয়েছে, ও সুযোগই পায় নাই, ও খারাপ কত আর করবে? ওকে সুযোগই দেওয়া হয়েছে মাত্র 25%, ও কতটা খারাপ করবে? তাহলে আসো আমরা এখন হিসাবটা দেখি যে অ্যাকচুয়ালি হিসাবটা কি, যে কিভাবে হিসাব করা যায় যে কার দোষ বেশি। তো তার জন্য আমরা একটা চার্ট করার চেষ্টা করি। আগে আমার প্রশ্নটা কি সেটা বলি। আমরা অলরেডি দেখেছি সেটা খারাপ, আমরা ভালোকে ভি এবং খারাপকে কে দিয়ে প্রকাশ করি। আসো ভিতে ভালো, ভি এলো, কে এইচ আর পি খারাপ, আমরা কে দিয়ে লিখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা খারাপ হলে এ থেকে আসতে এর সম্ভাব্যতা কত? খারাপ হলে কেন? কারণ খারাপ আমরা দেখছি, অলরেডি দেখছি এটা খারাপ, জানি আগে থেকে, যা জানি সেটা নিচে থাকে। খারাপ হলে বি থেকে আসার সম্ভাব্যতা কত? খারাপ হলে সি থেকে আসার সম্ভাব্যতা কত? এটাই আমরা আসলে বের করতে চাই। আমরা টার্গেট হচ্ছে পি অফ এ বাই কে, পি অফ বি বাই কে এবং পি অফ সি বাই কে, এই জিনিসগুলো বের করা। খারাপ হলে এ থেকে আসার সম্ভাব্যতা কত, খারাপ হলে বি থেকে আসার সম্ভাব্যতা, খারাপ হলে সি থেকে আসার সম্ভাব্যতা কত। তো পি অফ যে কোনো একটা আমরা বের করবো, তার আগে এসো আমরা এটাকে একটা চার্ট আকারে প্রকাশ করে ফেলি। দেখো এটাকে এইভাবে সাজানো যায়। এখানে এ মেশিন, বি মেশিন, সি মেশিন, ধরে নিলাম যে একদিনের মোট উৎপাদন ধরো 100টা। তো সেই 100টার মধ্যে তাহলে এ থেকে আসে 30টা, বি থেকে আসে 45টা এবং সি থেকে আসে 25টা। এই যে 30টা এ থেকে আসলো তার ভিতরে ভালো কয়টা খারাপ কয়টা সেটা হিসাব করে ফেলা যায়। এই 30টার মধ্যে 25% হচ্ছে খারাপ, দ্যাট মিনস 7.5 এতটা হচ্ছে খারাপ। এই যে 45টা তার মধ্যে 30% খারাপ, তার মানে হচ্ছে 45টা 13.5 এবং এই 25টার মধ্যে 25%-এর ভিতরে, এই 25টার ভিতরে 40% খারাপ, দ্যাট মিনস 10টা। এইবার খারাপের পরিমাণগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমরা তাকিয়ে দেখো যে মোট খারাপ কার বেশি বলো দেখি। মোট খারাপ কিন্তু বি থেকে বেশি এসেছে, 13.5টা। ভাই আপনি 10টা এই দশমিক নিয়ে কাজ করছেন কেন? বই তো কি ভগ্নাংশ হতে পারে? দেখো আমরা যেহেতু এখানে 100টা নিয়ে কাজ করছি এই কারণে দশমিক এসেছে। যদি এখানে 1000টা নিয়ে কাজ করতাম তাহলে এটা 135 হয়ে যেত, তখন আর দশমিক আসতো না। আমাদের হিসাবকে সূক্ষ্ম করার জন্য আমরা সমস্ত দশমিক নিয়েই কাজ করে যাচ্ছি। আর বাদ বাকিগুলো চাইলে আমরা পূরণ করে নিতে পারি। দেখো এখানে মোট 30টা আছে, তার মধ্যে খারাপ আছে 7.5, দুটি সংখ্যার যোগফল 30, একটি 7.5 হলে অপরটি কত, এটা আমরা এমনি বের করতে পারি আসলে। আর এখানে এখন দেখি আমরা মোট খারাপ কতগুলো আছে। মোট খারাপ আছে তাহলে 31টি, তাহলে মোট ভালো হবে 69টি। তো এখন এইবার চিন্তা করো যে আমি যেটা বলেছিলাম সেটা কি হবে। পি অফ খারাপ হলে এ থেকে আসার সম্ভাব্যতা কত সেটা আমরা দেখতে চাই। খারাপ হলে তাহলে মোট খারাপের মধ্যে হিসাব করতে হবে। মোট খারাপ কতগুলো আছে? 31টা। সেই 31টার মধ্যে এ থেকে আসা, তার মানে এই অংশটুকু হবে 7.5। এই হচ্ছে আমাদের পি অফ এ বাই কে, অর্থাৎ খারাপের মধ্যে এ থেকে কতগুলো এসেছে তার পরিমাণটা। তাহলে ঠিক একইভাবে আমরা চাইলে পি অফ বি বাই কেও বের করে ফেলতে পারি। পি অফ বি বাই কে কত হবে? সেটা হবে 13.5/31 এবং পি অফ সি বাই কেও আমরা চাইলে বের করে ফেলতে পারি। সেটা কত হবে? সেটা হবে 10/31। এবং এই মাত্র আমরা যেটা করেছি সেটা 22-এর উপপাদ্য। আমাদের 22-এর উপপাদ্য কোথাও কাজে লাগে নাই, তারপরও আমরা 22-এর অঙ্কগুলো একটু অলরেডি করে ফেলেছি। বাট আমরা এখন একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি আমরা যা করেছি সেটা আসলেই বায়াস যে ছিল সেটা একটু বোঝাতে চাই। দেখো এখন আমাদের হিসাবটা আমি আস্তে আস্তে একটু দেখাই। অলরেডি তোমরা দেখেছো পি অফ এ বাই কে, এই যে পি অফ এ বাই কে, যে কে দেখো এখানে এটা ছিল 7.5/31। তো আমরা এখন সেটার পরিচয়টা আস্তে আস্তে একটু দেখি।
পি অফ এ বাই কে এটা ছিল 7.5/31। এই 7.5 তুমি কোথা থেকে পেয়েছো? আমি এখন প্রত্যেকটার উৎস অভিধান করতে চাই, মানে উৎস অনুসন্ধান করতে চাই। এই 7.5 আমি পেয়েছি এখান থেকে 30 × 25/100। নিচে 31 আমি পেয়েছি এখান থেকে 7.5 প্লাস 13.5 প্লাস 10, যার মধ্যে নিচের প্রত্যেকটাকে আমি আলাদা করে ভেঙে ভেঙে দেখাতে পারি। এই 7.5 ছিল আসলে এখান থেকে 13.5 আমি পেয়েছিলাম এখান থেকে 45 প্লাস এবার তোমরা দেখো, আমি চাইলেই প্রত্যেকে যদি 100 করে ভাগ করে দেই কোনো অসুবিধা নাই, উপরে নিচে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, কারণ আমি প্রবাবিলিটির ফর্মে যেতে চাই। এখন 30/100 বলতে কি বোঝায়? এই 30/100 আসলে কি ছিল? এই 30/100 ছিল যে মোডের মধ্যে এ থেকে আসার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ ইন্টু 25/100 ছিল। এইখানকার 25/100 যেটা ছিল সেটা ছিল যে এর মধ্যে খারাপ হওয়ার সম্ভাবনা, এর ভেতরে খারাপ হওয়ার সম্ভাবনা। এই যে আমরা যে 30-এর সাথে 25/100 গুণ করলাম, এটা ছিল এর ভেতরে খারাপ হওয়ার সম্ভাবনা, এ হলে খারাপ হওয়ার সম্ভাবনা। নিচে যেগুলো ছিল সেগুলো হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ কে বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ বি কে বাই বি, সরি, প্লাস পি অফ সি ইন্টু পি অফ কে বাই সি, এবং এটাই হচ্ছে বাইসের উপপাদ্য। তাকে দেখো, আমরা আসলে আলটিমেটলি বাইস দিয়ে কাজ করেছিলাম। বাইস তাহলে আসলে কি করে? নিচে টোটাল জিনিসটা রাখে, নিচে হচ্ছে মোট কত রকম খারাপ হতে পারে সেটা। এটা কিন্তু মোট খারাপের সম্ভাবনা না। এই যে 31, এটা ছিল মোট খারাপ। তোমরা বুঝে দেখো আসলে আমরা কি করেছি। পি অফ এ বাই কে যখন লিখেছি, আমি নিচে মোট পি অফ কে করেছি, এটা কিন্তু পি অফ কে, টোটাল পি অফ কে কিন্তু এখানে আছে, যত রকম ভাবে খারাপ হতে পারে সব জায়গা থেকে। এটা হচ্ছে এর খারাপের অংশ, এটা বি এর খারাপের অংশ, এটা হচ্ছে সি এর খারাপের অংশ। তিনটা কন্ট্রিবিউশন একসাথে করে আমরা লিখেছি, এ এর কন্ট্রিবিউশন, বি এর কন্ট্রিবিউশন, সি এর কন্ট্রিবিউশন খারাপ করার প্রতি। আর উপরে থাকবে এই তিনটার মধ্যে এর যে কন্ট্রিবিউশনটুকু ছিল সেইটা, অর্থাৎ দেখো উপরে আছে পি অফ এ ইন্টু পি অফ কে বাই এ, এটা হচ্ছে খারাপ হওয়ার পেছনে এর যতটুকু ভূমিকা ছিল সেইটা। এ কত খারাপ করছে, এই যে টোটাল 31-এর মধ্যে এর অংশ ছিল 7.5টা, এটাই হচ্ছে পি অফ এ বাই কে। এটাই বাইসের উপপাদ্য। আসলে বাইসের উপপাদ্য জাস্ট এটাই বলে মোট খারাপ, তার মধ্যে এর অংশ কতটুকু ছিল। আচ্ছা, এটা বাইস গেল। আর বাইস যখন আমরা বুঝে ফেলেছি, তখন আর একটা অঙ্ক এসে আমরা করে ফেলি। সেটা হচ্ছে ধরা যাক এরকম যে 3টা বাক্স আছে, সেই 3টা বাক্স থেকে এই বাক্সের মধ্যে 3টা সাদা, 4টা কালো, এই বাক্সে 2টা সাদা, 5টা কালো, এবং এই বাক্সে 4টা সাদা না 6টা সাদা, 7টা কালো বিড়াল আছে। এরকম করে বাক্সের মধ্যে বিড়াল রাখা আছে। তুমি এই 3টা বাক্স প্রথমে যেটা করা হলো, তুমি 10-20 করে আগে বাক্স সিলেক্ট করলা। দেখো প্রথমে কিন্তু তুমি বাক্স সিলেক্ট করে নিচ্ছ, 3টা বাক্স ঘোরানো হচ্ছে, ইচ্ছা মতো কেউ এসে ঘুরে দিচ্ছে বাক্সগুলো। তুমি প্রথমে একটা বাক্স সিলেক্ট করলা, দিয়ে সেই বাক্স থেকে একটা বিড়াল তুলে নেয়, কেউ উপরে একটা বিড়াল তুলে নিলে। আচ্ছা, এখন এই বিড়ালটা সেইটা কালো হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের প্রশ্ন। অর্থাৎ আমরা চাই পি অফ বি করে 3টা থেকে তুলে নেওয়া হয়েছে। প্রথমে কি করা হয়েছে খেয়াল করো, আমি কিন্তু প্রথমে বাক্স সিলেক্ট করেছি, এটা কিন্তু ভুলে যাবে না যে বাক্স সিলেক্ট করা হয়েছে। সো এমন হতে পারে যে সেটা প্রথম বাক্স থেকে এসেছে, অথবা দ্বিতীয় বাক্স, অথবা তৃতীয় বাক্স। 3টা কেসকে তোমার একসাথে করে করে লিখতে হবে। সুতরাং পি অফ বি হবে এখানে প্রথম বাক্স সিলেক্ট করার চান্স হচ্ছে 1/3। সিলেক্ট যদি করো সেখান থেকে কালো পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7, দেখো 4/7, প্লাস দ্বিতীয় বাক্স সিলেক্ট করার সম্ভাবনা 1/3, কারণ 3টা বাক্স আছে, যেখানে একটা প্রত্যেকটারই আসলে 1/3 করে, ইন্টু এটা হচ্ছে কালো পাওয়ার সম্ভাবনা 5/7, প্লাস তৃতীয় বাক্স সিলেক্ট করার সম্ভাবনা কত 1/3, ইন্টু তার ভিতর থেকে কালো পাওয়ার সম্ভাবনা 7/13, মোট আছে 13টা। এই হলো টোটাল পি অফ বি। এখন আমি যদি এই প্রশ্ন না করে জাস্ট এটা প্রশ্ন করতাম যে আচ্ছা তুমি এক কাজ করো, যে তুমি তুলে নিয়েছো একটা, তুলে নিয়ে চোখ খুলে দেখেছো এটা কালো। আবার বলছি আমি কথাটা, তুমি কিন্তু আগে বাক্সটা থেকে একটা বিড়াল তুলে নিয়ে দেখেছো অলরেডি, জানো তুমি যে এটা কালো, তুমি দেখে ফেলছো।
এখন তুমি প্রশ্ন করছো এটা সাদা থেকে এইটা ফার্স্ট বাক্স যেটা B1 থেকে আসার সম্ভাবনা কত। এখন প্রবলেম হচ্ছে আগে দেখে ফেলেছো এটা কালো, কালো হলে প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা কত, অর্থাৎ তোমার এখন প্রবলিটিটা এরকম, কালো হলে প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা। এবং এখানেও আসলে তুমি বাইসি নিয়েই কাজ করছো। চিন্তা করো নিচে হচ্ছে মোট কালো যতভাবে হতে পারে তার সম্ভাবনা, এটা একটু আগে তুমি বের করে ফেলেছো, এই টোটাল জিনিসটা হচ্ছে মোট কালো হওয়ার সম্ভাবনা। উপরে হবে এই তিনটার ভিতরে ফার্স্ট বাক্সের কন্ট্রিবিউশন কোনটা। দেখো এখানে মোট তিনটা জিনিসের যোগফল আছে, এই তিনটা যোগফলের মধ্যে এই তিনটার মধ্যে প্রথম বাক্সের কন্ট্রিবিউশন কতটুকু। প্রথম বাক্সের কন্ট্রিবিউশন হচ্ছে এইটা 1/3 × 4/7, এই হচ্ছে তোমার আনসার। সো নিচে হবে মোট, তার মধ্যে উপরে হবে প্রথম বাক্সের কন্ট্রিবিউশনটা। ঠিক একইভাবে আমি যদি এটা নিতাম P of B2/B, দেন তাহলেও একই হতো P of B তুমি আগেই বের করে রেখেছো এখানে। আর উপরে হবে এই তিনটার মধ্যে সেকেন্ড বাক্সের কন্ট্রিবিউশন কতটুকু, একটুকু হচ্ছে সেকেন্ড বাক্সের কন্ট্রিবিউশনটুকু। ঠিক একইভাবে P of B3/B কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবে। সো বাইসের উপপাদ্য দিয়ে এই ধরনের কাজগুলো খুব সহজে করে ফেলা যায়। এইটার প্রশ্ন যেটা ছিল সেটা আমি আরেকবার তাহলে বলে ফেলি। প্রশ্নটা ছিল যে তুমি তিনটা থেকে একটা বাক্স আগে সিলেক্ট করেছো, দেন সেখান থেকে একটা বিড়াল তুলে নিয়েছো, নিয়ে দেখেছো সেটা কালো। বাক্স সিলেক্ট করেছো, বিড়াল তুলেছো, তুলে নিয়ে দেখেছো সেটা কালো। কালো হলে দ্বিতীয় বাক্স থেকে আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে তার উত্তর। এটাই হলো P of B2/B। আচ্ছা, এবারে আমরা জাস্ট এই অধ্যায় আর ছোট ছোট দুই একটা অঙ্ক টেস্ট করবো, পরে আমরা এই অধ্যায় থেকে আসলে বিদায় নেব। মাঝে মাঝে সম্ভাবনা ভাগ হয়ে যেতে দেখা যায়, মানে হচ্ছে কিরকম, ধরো একটা জায়গায় 4 জন প্রার্থী ছিল, A B C D, এই 4 জন মিলে নির্বাচন করছে। A এর জয়ের সম্ভাবনা 0.4, B এর 0.3, C এর 0.2, D এর 0.1। বাবা এর জয়ের সম্ভাবনা অনেক বেশি, এই জন্য সে থাকলো। B সে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তার জয়ের সম্ভাবনা 0.3, সে থাকলো। আর D যে তার আসলে সে জানে যে আমি জিতবো না, তারপরও তার খুব ইচ্ছা আমি নির্বাচন করি, একটু মানুষজন আমাকে চিনুক। মাঝখান থেকে ফাঁপড়ে পড়েছে C। বুঝতে পারছে যে তার জেতারও সম্ভাবনা নাই, তার জনপ্রিয়তাও কিছু কিছু আছে, খালি খালি কেন আমি টাকা পয়সা নষ্ট করবো। সে শেষ পর্যন্ত ঠিক করলো যে সে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। তাকে দেখো এখানে 4টা সম্ভাবনার যোগফল হচ্ছে 1, 0.4, 0.3, 0.2, 0.1 যোগ করে 1 হয়। তার মানে হচ্ছে এখানে আর কোনো প্রার্থী নেই, জাস্ট এই 4 জনই আছে। তো হঠাৎ করে সি কি করলো, সে প্রতিদ্বন্দ্বিতা, সে প্রার্থী তা প্রত্যাহার করলো যে আমি নির্বাচন করব না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইবার তাহলে নিশ্চয়ই সবার জয়ের সম্ভাবনা একটু করে বেড়ে গেল, নিঃসন্দেহে সবারই বেড়ে গেছে। এখন যখন বেড়ে যাবে এই জয়ের সম্ভাবনা নতুন করে কার কত হবে এটা আমরা আসলে দেখতে চাই। ভালো করে বুঝে দেখো যে এখন যে জয়ের সম্ভাবনাটা সেটা কিন্তু এইভাবে বাড়বে না যে সবারই সমান এই 0.2কে 3 ভাগে ভাগ করে সবার সাথে যোগ হয়ে যাবে, তা কিন্তু না। যার আগে থেকে জয়ের সম্ভাবনা বেশি ছিল তার সম্ভাবনা বেশিই বাড়বে, যার একটু কম ছিল তার কম বাড়বে, অর্থাৎ সমান অনুপাতে বাড়বে। 4:3:1 অনুপাতে সবার জনপ্রিয়তা আসলে বেড়ে যাবে। তাহলে যেহেতু সমান অনুপাতে, তাহলে নতুন যে প্রবাবিলিটিগুলো হবে তাদের জয়ের, সেগুলোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে হয়তো এখন P of A হবে 0.4x, P of B হবে 0.3x, মানে প্রত্যেকটাই দেখো কিছু একটা জিনিস গুণ হয়েছে, মানে সমান অনুপাতে প্রত্যেকে বেড়েছে। এই জন্য এই সেম জিনিস দিয়ে আমি সবাইকে গুণ করছি। এবং অবশ্যই 3 জন মিলে, যেহেতু আর কেউ ফিল্ডে নেই, 3 জনের জয়ের সম্ভাবনা যোগ করলে অবশ্যই 1 হবে, এদের মধ্যে থেকে যে কোনো একজন জিতবে। তার মানে অবশ্যই 0.4x + 0.3x + 0.1x, এরা 3 জন মিলে হবে 1। তার মানে 0.8x = 1 বা x = 1/0.8, দ্যাট মিনস 1.25। তাহলে এখন আমরা বুঝে যাব প্রত্যেকের নতুন করে যে জয়ের সম্ভাবনা সেটা কত হবে। তো P of A হবে 0.4 × 1.25, মানে 0.5 হয়ে যাবে এখন তার। P of B যেটা তার হবে 0.3 × 1.25, তারও জয়ের সম্ভাবনা কিছুটা বেড়েছে, 0.375 হয়েছে। এবং P of D যে সে ছিল 0.1, এখন 1.2 যোগ করলে 1.25 গুণ করলে 0.125। এবং এখন দেখো এই 3টা যোগ করলে অবশ্যই 1 হবে, আমরা তো এখানে বলে দিয়েছি 3টা যোগ করলে 1 হয়। সো আমরা আসলে যেটা করলাম, দেখলাম যে প্রত্যেকেরই
জেতার চান্সটা একটু একটু করে আবার বেড়ে গেছে আর কি। এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। আমরা এই জিনিসটা শেষ করব একটা সিম্পল প্রবলেম দিয়ে। সেই প্রবলেমটা হচ্ছে যে এটাকে বলা হয় মন্টি হলের সমস্যা। অনেকদিন আগে মন্টি হল নামে একজন উপস্থাপক ছিলেন, তিনি একটা খেলা খেলতেন। তার সেই খেলাটা কি ছিল যে তার 3টা দরজা থাকতো। এরপরে স্টার প্লাস বা অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলে খুলজা সিং সিং নামে একটা অনুষ্ঠান হতো, সেটারও আইডিয়া একই ছিল। তিনি হয়তো যার সাথে খেলছেন তাকে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন যে আচ্ছা তুমি প্রথমে এই 3টা দরজা থেকে যে কোনো একটা দরজা সিলেক্ট করো, আমি বলে দিচ্ছি এই 3টার যে কোনো একটার পেছনে রয়েছে অনেক মূল্যবান কোনো একটা ধন সম্পদ, রত্ন সামগ্রী, এই 3টার যে কোনো একটার পেছনে আছে, তো তুমি কোন দরজাটা চুজ করতে চাও? তো তখন যে খেলছে সে বললো, মনে করলো যে আমি বি চুজ করলাম। ঠিক আছে, সে বি তো চুজ করলো। এইবার যে উপস্থাপক সে কি করতো, সে বলতো আচ্ছা মিস্টার এক্স, আপনি বি দরজা চুজ করেছেন, কিন্তু আপনি লক্ষ্য করুন এই যে 2টা দরজা আছে, বাদ বাকি 2টা দরজা, তার মধ্যে থেকে আমি একটা এখন খুলে দেবো। সে কি করলো, যে কোনো একটা খুলে দিত। দেখেন এই যে আমি সি দরজা খুলে দিলাম, এবং সে দেখাতো সি এর পেছনে কিন্তু কিছুই নেই, সি এর পেছনে ফাঁকা, সে একটা ফাঁকা দরজা খুলে দিত। এখন মিস্টার এক্স কে সে প্রশ্ন করতো, মিস্টার এক্স এখন আপনি ভেবে দেখুন, আপনি কি আপনার আগের সিদ্ধান্তেই থাকবেন নাকি এখন দরজা চেঞ্জ করে এতে যাবেন? এটাই ছিল আমাদের খেলাটা, পুরো খেলা এটার উপরে যে আপনি দরজা আগেরটাতে থাকবেন নাকি চেঞ্জ করে ওখানে যাবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এটা করতে ভয় পেত যে না আমি আমার আগের সিদ্ধান্তে অটল থাকবো, কারণ যদি দেখা যায় যে পরে যেটা আমি এখানে চেঞ্জ করে যাওয়ার পরে আমার আগেরটাতেই ছিল, তখন মনটা খারাপ হয়ে যাবে, ইসে আমি তো আগে ঠিক জায়গায় ছিলাম। বাট ম্যাথমেটিক্স কি বলে জানো? ম্যাথমেটিক্স বলে তুমি যদি চেঞ্জ করো, তুমি যদি এটা সুইচ করো, সুইচ করা মানে এখান থেকে অন্য জায়গায় যাওয়া, সুইচ করলে তোমার জয়ের সম্ভাবনা আগে থেকে ডাবল হয়ে যাবে পুরোপুরি। তুমি যদি সুইচ করো এখান থেকে ওখানে যাও, তোমার জয়ের সম্ভাবনা পুরোপুরি ডাবল হয়ে যাবে। কেন সেটা একটু ছোট করে ব্যাখ্যা করি। এখানে আসলে পুরো ব্যাপারটা শর্তাধীন সম্ভাব্যতা, আমি অত গভীরে যাবো না, বাট জাস্ট আইডিয়াটা তোমাদেরকে বলি। দেখো এদের 3 জনের যে কোনো একটার পেছনেই তো রত্ন থাকবে। আমরা আরবিট্রারিলি ধরে নিই যে ধরে নাও যে এর মধ্যে রত্নটা আছে, ধরে নিলাম, যে কোনো একটা ধরলেই হয়। আমরা ধরলাম যে এর মধ্যে রত্নটা আছে। এখন খেয়াল করো যে সে 3 রকম কেস হতে পারে। প্রথমে এ চুজ করতে পারে, বি চুজ করতে পারে, অথবা সি চুজ করতে পারে। সে যদি এ চুজ করে সম্ভবত হচ্ছে 1/3, বি চুজ করলে জয়ের সম্ভবতা 1/3, সি চুজ করলে 1/3, কারণ সে জানে না, সে আন্দাজে একটা চুজ করবে। 3টার মধ্যে যে কোনো একটা হতেই পারে। এখন এইবার সে যদি এ চুজ করে, খেয়াল করো আমি আমার কথাটা আরেকবার বলছি, সে যখন এ চুজ করবে, এ চুজ করে সুইচ করলো, তাহলে সে জিতবে নাকি হারবে? সে যখনই এ চুজ করবে, রত্ন আছে কিন্তু এর মধ্যে, এ চুজ করলো, এবার তাহলে উপস্থাপক কি করবে? হয় বি খুলে দেবে, না হয় সি খুলে দেবে। সে যদি সুইচ করে সে হেরে যাবে, নিঃসন্দেহে সে হারবে। যদি সে বি চুজ করে সুইচ করে, এইবার তাকাও, সে বি চুজ করলো, আগে বি চুজ করছে, তখন উপস্থাপক কি এ খুলে দেবে? এ কিন্তু সে খুলে দেখাবে না, সে খুলে দেখাবে কোনটা? সে খুলে দেখাবে সি, কারণ সে কিন্তু জানে যে কার মধ্যে এই গিফটটা আছে, এই কারণে সে খুলে দেখাবে সি। সে যদি সুইচ করে সে কিন্তু জিতে যাবে। এবং সে যদি সি চুজ করে এবং সুইচ করে, সি চুজ করলে দর্শক খেয়াল করার মানে তখন অবশ্যই যে উপস্থাপক সে কি করবে? সে নিশ্চয়ই বি খুলে দেবে, কারণ এর মধ্যে তো রত্ন আছে, এ নিশ্চয়ই খুলে দেখা যাবে না, দেখেন এই যে আপনার রত্ন, এর তো বলবে না। সে কি করবে? সে তখন বি খুলে দেবে, এবং সে যদি এখনো সুইচ করে সে জিতে যাবে। এবার আমরা এখানে খেয়াল করি, সে এ চুজ করে সুইচ করলে হেরে যায়, বি চুজ করে সুইচ করলে জিতে যায়, সি চুজ করে সুইচ করলে জিতে যায়। অর্থাৎ এই 3টা কেসের মধ্যে 2টা সে জেতে, একটাতে হারে। অর্থাৎ সুইচ করলে জেতার সম্ভাবনা হয়, সুইচ করলে জেতার সম্ভাবনা, এটা আসলে নিঃসন্দেহে একটা শর্তাধীন সম্ভাব্যতা। সুইচ করলে জেতার সম্ভাবনা হচ্ছে 2/3। 3টা সুইচের কেসে সে 2টাতে জেতে, একটাতে হেরে যায়। অর্থাৎ
দেখো আগে তার জেতার সম্ভাবনা সবসময় ছিল 1/3, তার আগে নর্মাল অবস্থানে। সে যদি সুইচ করে তখন তার জেতার সম্ভাবনা হয়ে যায় 2/3। অর্থাৎ এটা বলে যে এটা আসলে মানুষকে পরিবর্তনের পক্ষে রায় দেয়। তুমি যদি পরিবর্তন করো তোমার সামনে বেটার চান্স থাকবে, এটা সবসময় সত্যি কথা। তুমি যে অবস্থায় আছো তার থেকে তুমি যদি পরিবর্তিত কোনো একটা ফর্মে যেতে চাও, তুমি যদি নিজেকে চেঞ্জ করতে পারো, তোমার কাছে জেতার সম্ভাবনা সবসময় বেড়ে যাবে। এবং উদ্ভাস এই জিনিসটাতেই বিশ্বাস করে। এই জন্যই আমরা বলি পরিবর্তনের প্রত্যয় নিরন্তর পথ চলা। তুমি যত পরিবর্তন করবে তত তোমার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।